চলুন আজ আমরা ডুব দিই অগম্যান্ডিনোর সেই বিখ্যাত বই দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ডের জগতে, বাংলায় যাকে বলা হয় বিশ্বের সেরা বিক্রেতা। এই গল্পের নায়ক হচ্ছেন হাফেজ। আচ্ছা, তাকে ঠিক নায়ক বলা যায়? সে তো এক কিংবদন্তি। ভাবুন একবার, একজন সাধারণ উটপালক যে কিনা নিজের চেষ্টা এক বিশাল বাণিজ্য সাম্রাজ্য গড়ে তুলেছিল। কি অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? তো হাফেজ নিজেই কিন্তু তার সাফল্যের রহস্যটা বলে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এর পেছনে কোনো জটিল ব্যবসায়ী কৌশল বা ট্রিক্স ছিল না। ছিল শুধু কয়েকটা প্রাচীন পুঁথি। তার ভাষায় জীবনের যা কিছু পাওয়া, টাকা পয়সা, সুখ, ভালোবাসা, মনের শান্তি, সব কিছুর উৎসই ছিল ওই পুঁথিগুলো। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? কি এমন লেখা ছিল ওই পুঁথিগুলোতে? কি এমন গোপন জ্ঞান যা একজন সাধারণ মানুষকে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে? আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে একেবারে শেষ থেকে, যখন হাফেজ বৃদ্ধ আর তার সম্পদের কোনো সীমা পরিসীমা নেই। ঠিক তখনই তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা সবাইকে একেবারে চমকে দিয়েছিল। তার ধন সম্পদের পরিমাণটা একবার ভাবুন। প্রায় 1 কোটি সোনার ট্যালেন্ট, মানে যা কল্পনা করাও কঠিন। আর জীবনের সব উপার্জন, এই বিশাল সম্পদ নিয়েই তিনি নিলেন তার সেই চূড়ান্ত সিদ্ধান্ত। যখন তিনি তার ক্ষমতার একেবারে শীর্ষে, তখন হাফেজ তার হিসাবরক্ষককে ডাকলেন আর এমন একটা নির্দেশ দিলেন যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। বললেন, আমার পুরো সাম্রাজ্য বিক্রি করে দাও আর সব টাকা বিলিয়ে দাও গরিবদের মধ্যে। কিন্তু কেন? কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত? এই কেনর উত্তর খুঁজতে হলে আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে, একেবারে সেই সময়ে যখন হাফেজের যাত্রা কেবল শুরু হয়েছিল। আর শুরুটা হয়েছিল ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে, যা তার পুরো জীবনটাকেই গড়ে দিয়েছিল। তার গুরু পাত্রস তাকে একটা মূল মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, আর এটাই ছিল তার সারা জীবনের শক্তি। কথাটা ছিল এমন: ব্যর্থতা তোমাকে ছুঁতেও পারবে না যদি তোমার জেদটা তার চেয়েও বেশি শক্তিশালী হয়। হাফেজকে প্রথম যে পরীক্ষার মুখে পড়তে হয়েছিল সেটা বেশ কঠিন ছিল। স্বপ্নটা তো অনেক বড়, সেরা বিক্রেতা হতে হবে, কিন্তু তাকে পাঠানো হলো কোথায়? বেথলেহেমের মতো একটা গরিব গ্রামে। আর হাতে দেওয়া হলো মাত্র একটা দামি পোশাক। দিনের পর দিন সে চেষ্টা করল, কিন্তু কেউ কিনল না। শেষে হতাশ হয়ে যখন সে ফিরছে, তখন এক গুহার ভেতর দেখতে পেল এক সদ্যজাত শিশুকে যে শীতে কাঁপছে। হাফেজ আর দুবার ভাবল না, তার ব্যবসার একমাত্র সম্বল ওই পোশাকটাই সে শিশুটিকে দিয়ে দিল। দেখুন, তার লক্ষ্য ছিল কি? বিক্রি করা। আর ফলাফলটা কি হল? নিঃস্বার্থ ভালোবাসা। এই একটা ঘটনায় কিন্তু প্রমাণ করে দিল হাফেজের আসল শক্তি তার বিক্রির দক্ষতায় নয়, তার চরিত্রে। আর সত্যি বলতে কি, এটাই তো ছিল আসল পরীক্ষা। আর তার এই নিঃস্বার্থ কাজের পুরস্কার হিসেবেই সে পেল সেই 10টা রহস্যময় পুঁথি, বিক্রির জন্য নয়, ভালোবাসার জন্য। হ্যাঁ, তার গুরু পাথরোস তার হাতে তুলে দিলেন মোট 10টা পুঁথি আর বললেন, এর মধ্যেই আছে সেই জ্ঞান যা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। কিন্তু ভুল ভাববেন না, এই পুঁথিগুলোতে কোনো শর্টকাট বা চালাকির কথা লেখা ছিল না। এখানে ছিল কিছু গভীর নীতি, আর সেই নীতিগুলোকে অভ্যাসে পরিণত করার একটা পদ্ধতি। মানে সাফল্যটা আসবে ভেতর থেকে, কোনো বাহ্যিক কৌশল দিয়ে নয়। তাহলে চলুন এবার আমরা পুঁথিগুলোর সেই মূল নীতিগুলোর দিকে একটু নজর দিই। এগুলোকে শুধু নীতি বললে ভুল হবে, এগুলো আসলে জীবন বদলে দেওয়ার এক একটা ব্রত। প্রথম পুঁথিতেই লেখা ছিল কিভাবে এই জ্ঞানটাকে নিজের মধ্যে গেঁথে নিতে হবে। নিয়মটা খুব সহজ কিন্তু শক্তিশালী। একটা 30 দিনের অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে নীরবে পড়া, দুপুরে খাবারের পর আবার পড়া, আর রাতে ঘুমানোর আগে বেশ জোরে জোরে পড়া। একটানা 30 দিন ধরে এটা করলেই ওই নীতিটা আপনার অভ্যাসে পরিণত হবে। আর পুঁথিগুলোর একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হলো, আমি ভালো অভ্যাস তৈরি করব এবং তার দাস হয়ে যাব। কারণ দিন শেষে আমাদের অভ্যাসগুলোই কিন্তু আমাদের ভাগ্য গড়ে দেয়। এর পরের নীতিটা আরও সুন্দর। আমি এই দিনটিকে হৃদয়ভরা ভালোবাসা দিয়ে স্বাগত জানাব। মানে ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, এটা আসলে মানুষের সঙ্গে জুড়ে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। পুঁথিগুলোতে বলা হয়েছে ভালোবাসা হলো সেই অস্ত্র যা দিয়ে এমন মানুষের মনও জয় করা যায় যেখানে কোনো যুক্তিতর্ক কাজ করে না। আর এটাই নাকি যে কোনো কাজে সফল হওয়ার সবচেয়ে বড় গোপন রহস্য। এর পরের প্রতিজ্ঞাটা হলো লেগে থাকার। আমি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। ভাবুন তো, কতবার সাফল্য ঠিক সেই দরজায় দাঁড়িয়ে থাকে যার ঠিক আগের মুহূর্তে আমরা হাল ছেড়ে দিই। এই পুঁথিটা সেই ভুলটা করতে বারণ করে। এছাড়াও আরও কিছু দারুণ নীতি আছে যা ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে।
যেমন আমি প্রকৃতির সর্বশ্রেষ্ঠ অলৌকিক সৃষ্টি, কিংবা আজ আমি আমার আবেগের প্রভু হব, এমনকি আমি এই পৃথিবীর দিকে তাকিয়ে হাসব। এই কথাগুলো নিজের মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। তবে আমার মতে সবচেয়ে শক্তিশালী কথাটা হলো এটা, আমার স্বপ্নগুলো মূল্যহীন, আমার পরিকল্পনাগুলো ধুলোর মতো, সবই অর্থহীন যদি না সেগুলোর ওপর কাজ করা হয়। তাই শেষ কথা একটাই, আমি এখনই কাজ করব, পরিকল্পনা নয়, অ্যাকশন। তো চলুন আবার গল্পের শেষে ফিরে যাই, বৃদ্ধ হাফিদের কাছে, যার জীবনে এখন পুঁথিগুলোর শেষ শর্তটা পূরণ করার সময় এসে গেছে। হাফিদ ততদিনে বুঝে গেছেন তার জীবনের আসল পরীক্ষা টাকা জমানো ছিল না, বরং সেই টাকা বিলিয়ে দেওয়া। আর তার চেয়েও বড় কাজ ছিল এই পুঁথিগুলোর জ্ঞান একজন যোগ্য মানুষের হাতে তুলে দেওয়া। বছরের পর বছর তিনি সেই সঠিক মানুষটার জন্য অপেক্ষা করেছেন। আর তারপর বহু বছর পর একদিন পল নামের একজন এলেন তার কাছে। আর তার হাতে কি ছিল জানেন? সেই একই লাল পোশাকটা যা হাফিদ বহু বছর আগে বেথলেমের সেই গুহায় দান করেছিলেন। চিহ্নটা মেলে গেল, হাফিদের জীবনের বৃত্তটা যেন সম্পূর্ণ হল। হাফিজ তো তার যোগ্য উত্তরসূরিকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু এই অসাধারণ গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, এই যে এতগুলো নীতির কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে কোনো একটা নীতি যদি বেছে নিতে হয়, তাহলে কোনটা বেছে নেওয়া যায়? কোনটা দিয়ে আগামী 30 দিন নিজের জীবনকে বদলে ফেলার চেষ্টা করা যায়?